বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। ক্ষমতায় গেলে নারীদের নিরাপদ কর্মস্থলের আশ্বাস জামায়াত আমিরের। মহান মে দিবসে বর্ণাঢ্য র্যালি, শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে সচেষ্ট সরকার, বললেন প্রধান উপদেষ্টা। প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। রাজারবাগে চলছে পুলিশ সপ্তাহের আয়োজন। অভ্যন্তরীণ সমস্যার কারণেই বাহিনীর জনপ্রিয়তায় ভাটা পড়েছে। মূল প্রবন্ধে ডক্টর সলিমুল্লাহ খান। পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই। তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। 3 দিনের 27টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন 11,000-এর বেশি হজ যাত্রী। সরকারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ। ফুটবল খেলার সময় চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে 2 শিশুর মৃত্যু, আহত আরো 2 জন হাসপাতালে চিকিৎসাধীন। হামলার 2 দিন আগেই পেহেলগামে অবস্থান নেয় সন্ত্রাসীরা, দাবি নয়াদিল্লি। প্রতিবেশীর সাথে বন্ধ আকাশ সীমা, আগ বাড়িয়ে যুদ্ধে জড়াবে না পাকিস্তান। শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। প্রতিবারের মতো এবারও মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম পর্যায়ের কর্মসূচি শুরু হয়। শ্রমিক দলের উদ্যোগে এবারের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। প্রথম পর্যায়ে জাসাসের শিল্পীরা দেশাত্মবোধক গান এবং গণসংগীত পরিবেশন করে। আর দুপুর 2টায় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়েছে। প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। আয়োজকদের প্রত্যাশা, জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশ এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে। শুধু মে দিবস আসলে কর্মসূচি দিয়েই খেলতে থাকে, কোন শ্রমিকদের ন্যায্য অধিকার পাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য থাকে না, শ্রমিকদের বিপদে আপদে পাশে থাকে না। এখনো বৈষম্য রয়েছে। আমাদের এখনো শ্রমিক 18 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে, 14 ঘন্টা ডিউটি করে, কিন্তু ন্যায্য মূল্য পায় না। পুলিশ প্রশাসনের কাছে আমরা একটাই দাবি, যেখানে কোন শ্রমিক নির্যাতিত হবো, নিপীড়িত হবো, আপনার সুস্থ ভূমিকা পালন করবেন। আমাদের সহকর্মীরা বিএনপির এই সমাবেশ কভার করছেন। আমরা শুরুতেই যাচ্ছি সহকর্মী সাইফুদ্দিন রবিনের কাছে। তিনি এই মুহূর্তে আছেন নয়াপল্টন এলাকায়। রবিন, সমাবেশে এই মুহূর্তে কি চলছে? যেহেতু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তো দুপুর 2টায়। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবসে বিএনপি আয়োজিত শ্রমিক সমাবেশ। ইতিমধ্যেই বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ, সাধারণ জনগণ অংশ নিয়েছেন এই সমাবেশস্থলে এবং খানিক আগে বলা চলে দিনের শুরু থেকে আসতে থাকা নেতাকর্মীদের গণসংগীত এবং দেশাত্মবোধক গানের মধ্যে দিয়ে উজ্জীবিত করার চেষ্টা করছে জাসাসের শিল্পীরা। তাদের পরিবেশনা খানিক আগে শেষ হয়েছে। এখন মূলত মূল সমাবেশের জন্য মঞ্চ প্রস্তুতের আয়োজন চলছে এবং যারা এসেছেন সমাবেশস্থলে যোগ দিয়েছেন তারা মূলত বেশিরভাগই লাল রঙে সজ্জিত আছে। কারো মাথায় টুপি লাল, কারো কপালে লাল কাপড় বাঁধা, কারো হাতে হাতে লাল পতাকা। মূলত সেই শ্রমিক আন্দোলনের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন তারা প্রতীকীভাবে এবং বলছেন যে এই বাংলাদেশে শ্রমজীবী মানুষ এখনো নিপীড়িত অবস্থায় রয়েছেন। তারা তাদের নানান ধরনের সুযোগ সুবিধা অধিকার থেকে এখনো বঞ্চিত। সেই কারণে এই শ্রমিক সমাবেশ থেকে আগামীর দিনে যেন শ্রমিক জনতা তাদের অধিকার ফিরে পায় বা প্রতিষ্ঠা পায় সেই আহ্বানটুকু জানাচ্ছে। মূলত আজকের এই সমাবেশ থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হচ্ছে, যার প্রথমেই অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের সেই দাবি, বিগত ফ্যাসিবাদী সরকারের বিচারের দাবি, সকল প্রতিষ্ঠানে ডে কেয়ার সেন্টার চালু করা, বন্ধ শিল্প কারখানাগুলো নতুন করে চালু করার আহ্বান, আউটসোর্সিং বন্ধ করে স্থায়ী পদ সৃষ্টি করার আহ্বান, অবাধ গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা,
নারী শ্রমিকদের মাতৃত্বকালীন সুরক্ষা নিশ্চিত করা, বিগত দিনে শ্রমিক হত্যার বিচার এবং ন্যূনতম মজুরি 30,000 টাকা, বৈষম্যহীন মজুরি সহ নানান ধরনের দাবি নিয়ে দিনগুলোতে এই সংগঠন শ্রমিক দল তারা লিফলেট বিতরণ করেছে। আজকের এই সমাবেশেও তাদের সেই আহ্বান থাকছে এবং দলের নেতৃবৃন্দ অর্থাৎ বিএনপির শীর্ষ নেতারা যেমনটি বলছিলেন যে সর্বশেষ বাংলাদেশে ঘটে যাওয়া যে জুলাই অভ্যুত্থান বিপ্লব যে ভাষায় বলি না কেন সেখানে এই শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। হতাহতের প্রায় 70% শ্রমজীবী জনতা ছিল এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে জনতা নেমে এসেছে। তাদের বিশাল সংখ্যক মানুষই আসলে শ্রমিক সে কারণে তারা বলছে যে এই শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা এই বাংলাদেশের বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ উত্তরণে রাজনৈতিক সরকারি বড় ভূমিকা রাখতে পারে এমন কথা বলছে বিএনপি শীর্ষ নেতৃত্ব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন ভার্চুয়ালি। বিএনপি মহাসচিব অন্যান্য নেতৃবৃন্দ থাকবেন। নিশ্চয়ই তাদের কাছ থেকে নতুন কোনো বার্তা পাবেন আজকের এই মে দিবসের শ্রমিক সমাবেশ থেকে দলের নেতাকর্মী, শ্রমজীবী জনতা, সর্বস্তরের যারা অংশ নিয়েছেন তারা সকলে। নিশ্চয়ই তাই। তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের সেই আপডেটটুকু জানিয়ে দেব। ধন্যবাদ রবিন, বেশ বিস্তারিত জানাচ্ছিলেন। আরেকজন সহকর্মী অপেক্ষা করছেন, আরেফিন শাকিল, তিনিও সমাবেশস্থলেই আছেন। আমরা একটু দেখে আসতে চাই তার কাছে কি আপডেট আছে। শাকিল, সমাবেশস্থলে তো প্রচুর মানুষের জমায়েত হয়েছে, যারা নেতা কর্মীরা এসেছেন তাদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, একটু তাদের প্রত্যাশার কথা জানতে চাই। ধন্যবাদ বৃষ্টি। মূলত বিএনপি সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম এখনো শুরু হয়নি, খানিক বাদে শুরু হবে এবং মূলত এখন সকাল থেকে যেই কনসার্ট এবং সেই সঙ্গে সেখানে দলীয় সঙ্গীত থেকে শুরু করে গণসঙ্গীত যে পরিবেশন করা আছে সেইটি সমাপ্ত হয়েছে। এর মধ্যে যদি আপনাকে ছবিতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির বিশেষ করে শ্রমিক দলের ঢাকা মহানগরের আশপাশের থেকে শুরু করে আশপাশের জেলা থেকেও শ্রমিক দলের নেতাকর্মীরা আজকের এই সমাবেশে যোগ দিয়েছেন। মে দিবসের সমাবেশ, ফলে শ্রমিক দলের নেতাকর্মীদের মধ্যে আসলে বিশেষ আবহাওয়া এবং তারা তাদের যে অধিকার সেই অধিকারের দাবি নিয়ে এখানে এসেছেন। তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছিলেন জিয়াউর রহমান থেকে শুরু করে বিএনপি সরকারের সময় শ্রমিকদের উন্নয়নে বা শ্রম খাত এবং শ্রমিকদের উন্নয়নে যেই অবদানগুলো রাখা হয়েছে, যে সিদ্ধান্তগুলো রাখা হয়েছে সেগুলো ছিল যুগান্তকারী এবং আগামী দিনে বিএনপি যদি ক্ষমতায় আসে কিংবা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেক্ষেত্রে শ্রমিকদের জন্য যেন ন্যূনতম মজুরির যে কাঠামো সেটা 25,000 করা হয়। পাশাপাশি যেসব শ্রমিক গত 15 বছর আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছে কিংবা আহত হয়েছে তাদের যেন রাষ্ট্রীয়ভাবে তাদের জন্য পুনর্বাসন করা হয় এবং যারা শহীদ হয়েছে তার শহীদের পরিবারদেরকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এবং সে সঙ্গে যারা 5 আগস্টের পর যেসব শ্রমিকরা বিভিন্ন জায়গায় চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে যেন পুনর্বহাল করা হয় এবং সেই দাবিগুলোই তারা বারবার করছেন এবং তারা বলছেন শ্রমিকদের জন্য বাংলাদেশে একটি নিরাপদ জায়গা যেন তৈরি করে বিএনপি সরকার এবং আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যেন এই বাংলাদেশের সকল খাতের সকল শ্রমিকদের জন্য যেন এই শ্রমিক বান্ধব যেন একটি পরিবেশ থাকে এবং শ্রমিক আইন যে রয়েছে সেই আইন যেন আবারও সংস্কার করা হয় সেই দাবি কিন্তু বারবার করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে, নিঃসন্দেহে সেই খবর আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই তখন আপনার মাধ্যমে সেই আপডেট জানাবো। অনেক ধন্যবাদ শাকিল। জামায়াত ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং যথাযথ সম্মান নিয়ে কর্মক্ষেত্রে কাজ করবে, অতীতের যে কোনো সময়ের তুলনায় কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবেন বলে আশ্বাস দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পল্টন মোড়ে জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত সমাবেশে যোগ দিয়ে সব কথা বলেছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত, অধিকার বঞ্চিত, তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করা হয় না। একই সাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমের শিকার। পরস্পরের জন্য কাজ করতে হবে। মালিক শ্রমিক উভয় পক্ষকে ভালোবাসার ভিত্তিতে দেশ ও সমাজকে গড়ে তোলার আহ্বান জানান তিনি। অভিযোগ করেন, অনেক জায়গায় শ্রমিকদের এত কম বেতন দেয়া হয় যে তাদের অমানবিক জীবনযাপন করতে হয়। এর ইতি টানতে উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান। সমাবেশে জামায়াত নেতারা বলেছেন, ইসলামী বিধান অনুযায়ী শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করবো, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে।
শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করা গেলে নতুন বাংলাদেশের ভিত্তি করা যাবে। এ মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শ্রমিকের অবস্থা আগের মতোই থেকে গেলে নতুন বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে না। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মে দিবসের অনুষ্ঠানে শ্রম আইন সংশোধন সহ শ্রমিকের অধিকার নিশ্চিতে নেওয়ার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। মালিক শ্রমিক এক হয়ে স্বনির্ভর জাতি গড়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের 5টি পরিবারকে আর্থিক সহায়তা তুলে দেন ডক্টর ইউনূস। শ্রম বিষয়ে প্রবন্ধ ক্যাটাগরিতে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। শ্রম বিষয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পান 6 জন সাংবাদিক। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে সৃষ্ট হওয়া নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে শ্রমিক মালিকদের এক হয়ে কাজ করতে হবে। বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মসূচি গ্রহণের মাধ্যমে অদক্ষ শ্রমিকদের দক্ষ শ্রমিকে রূপান্তরিত করতে হবে। এজন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। শ্রম খাতে নেওয়া অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের অবস্থা আগের মতোই থাকলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশের পোশাক খাত, কৃষি, শিল্প, নির্মাণ, পরিবহন, প্রযুক্তি প্রতিটি খাতের উন্নতির পেছনে রয়েছে শ্রমিকের পরিশ্রম। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। তৈরি করতে হবে শ্রমিকের সম্ভাবনা, যাতে তারা যেন উদ্যোক্তা হবারও সুযোগ পায়। শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশের ভিত্তি গড়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। অনুষ্ঠানে শ্রম সংস্কার কমিশন সংশ্লিষ্টরা জানান, শ্রমিকদের নিয়ে নতুন করে কাজ শুরু হয়েছে। দক্ষতা অনুযায়ী তৈরি করা হচ্ছে কর্মসংস্থান অধিদপ্তর। পর্যায়ক্রমে সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের কাজ শুরু হবে। পরে শ্রমিকদের নিয়ে বানানো মঞ্চ নাটক উপভোগ করেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে চলছে র্যালি সহ নানা আয়োজন। সকালে মানিক মে অ্যাভিনিউর র্যালিতে যোগ দেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য সেফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালির শুরুতে বেলুন ও পায়রা উড়ি উদ্বোধন করেন তিনি। উপদেষ্টা বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে একটি বড় প্রভাব সৃষ্টি হবে। মালিক শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র পাল্টে যাবে। শ্রমিকদের বেতন ভাতা সহ নিরাপত্তা ব্যবস্থা নাজুক হওয়ায় আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর নিষেধাজ্ঞা ঝুঁকিতে ছিল দেশ। এম সাখাওয়াত হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতের পাশাপাশি সার্বিক অবস্থা পরিবর্তনের চেষ্টা করছে। অনেক মালিকের গাফিলতি আছে, অনেক মালিক এই শিল্পকে অনেক আগিয়ে নিয়ে গেছে। তো কাজেই মালিক মজদুর এক না হওয়া পর্যন্ত একটা ভালো পরিবেশ তৈরি হয় না, যেটা সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টাই হচ্ছে হিউম্যান রাইট এবং মজদুরের ন্যায্য দাবি এবং ন্যায্য পাওনা দাবি করার জন্য না লাগে, যে তার ন্যায্য পাওনাটা যেন পায়, মাসের শেষে তার বেতনটা যেন পায়, তার বেতন ভাতা পায়। সময় মতো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে হজের সকল ফ্লাইট। গেল 3 দিনে 27টি ফ্লাইটে 11,060 জন হজ যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এক ব্রিফিংয়ে সকালে এসব তথ্য জানিয়েছেন হজ অফিসের পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। তবে ভিসা জটিলতায় 23 জন হজ যাত্রী সৌদির ফ্লাইট ধরতে পারেননি বলেও জানিয়েছেন তিনি। সৌদি হজ মন্ত্রণালয় ভিসা কার্যক্রমে ব্যবহৃত নতুন সফটওয়্যার হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় এ ধরনের জটিলতা তৈরি হয়েছে। আর এই সমস্যার সমাধানে এরই মধ্যে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। এদিকে এবারের হজ যাত্রায় সরকারের ব্যবস্থাপনায় মুসল্লিরা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এই বছর সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত ভালো, আমরা সরকারি ব্যবস্থাপনা যাচ্ছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। যে ওই একটু জন্য মল্লাম সাহেবরা আমাদের কিছু বেশি আগে নিয়ে আসছে। পাসপোর্টটা জমা নিল, তখন যদি আমার বায়োমেট্রিক নিত তাহলে আমার তো এই ভোগান্তিভুক্ত হতো না।
আমি 1 সপ্তাহ ধরে ভোগান্তিভুক্ত হচ্ছি, আমার ভিসা নাই, টিকিট নাই। আজ সকাল 10:10 পর্যন্ত মোট 27টি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই 27টি ফ্লাইটে এখন পর্যন্ত 11,060 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন এবং আজকের দিনে মোট 10টি ফ্লাইট রয়েছে। ইতিমধ্যে আজকের 4টি ফ্লাইট ঢাকা ছেড়েছে। এ বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী আশকোনা হজ ক্যাম্পে অপেক্ষা করছেন হাসিবুল করিম বিজয়। বিজয়, যে 23 জন হজযাত্রী ভিসা জটিলতায় সৌদির ফ্লাইট ধরতে পারলেন না, তাদের এই জটিলতা নিরসনে কোনো ধরনের উদ্যোগ দেখলেন কিনা? আরেকটি বিষয় জানাবেন, আজ যেগুলো ফ্লাইট ছেড়ে গেছে নিশ্চয়ই হজযাত্রীদের সাথে আপনার কথা হয়েছে, সার্বিক ব্যবস্থাপনায় কি বলছে তারা? বৃষ্টির সার্বিক ব্যবস্থাপনা নিয়ে হজযাত্রীরা যারা যাচ্ছেন তারা বলছেন যে এবারের ব্যবস্থাপনা নিয়ে তারা বেশ সন্তুষ্ট, কারণ যারা আসলে ভিসা পেয়েছে তাদের বাড়তি যে ঝামেলা সেই ঝামেলা আসলে পোহাতে হচ্ছে না, যেমন ইমিগ্রেশন এবং বোর্ডিং পাসের যে বিষয়টি। এখন যেমনটি দেখতে পাচ্ছেন এখানে যারা আসলে আছেন তারা ইমিগ্রেশন এবং বোর্ডিং পাসের কাজ করছেন এবং বিগত বছরগুলোতে কিন্তু বোর্ডিং ইমিগ্রেশন হাজি ক্যাম্পে হজ ক্যাম্পে দেওয়া হলেও কিন্তু বোর্ডিং পাসটা আসলে এয়ারপোর্টে দেওয়া হতো এবং সেখানে তারা একটি লম্বা সময় তাদেরকে অপেক্ষা করতে হতো এবং সেটা নিয়ে তাদের একটি ক্ষোভের জায়গা ছিল। কিন্তু এবছর কিন্তু তাদের এ ধরনের কোনো ক্ষোভ নেই, কারণ বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন দুটিই আসলে হজ ক্যাম্পে দেওয়া হচ্ছে, এই জন্য তারা বেশ সন্তুষ্ট। এছাড়াও সার্বিক ব্যবস্থাপনায় সব কিছু সন্তুষ্টজনক বলছেন তারা। এবং ভিসা জটিলতা নিয়ে আমাদের হজ অফিসের পরিচালকের সাথে কথা হয়েছে। তিনি আসলে যেমনটা বলছেন যে তিনি এই বিষয় নিয়ে আমাদের যে ধর্ম উপদেষ্টা রয়েছেন তিনি কাজ করছেন এবং তিনি সৌদি আরবে আসলে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তিনি একটি চিঠিও পাঠিয়েছেন এবং খুব দ্রুতই জানি সেই সমস্যার সমাধান হয় সেই নিয়ে তারা বেশ জোরদার কাজ চালাচ্ছেন। এবং যারা আসলে এই মাহরামজনিত কারণে হজে যেতে পারছেন না, অর্থাৎ এমনও হয়েছে যে মাহরামের ভিসা হয়েছে কিন্তু তার সাথে যে আসলে যাচ্ছে তার ভিসাটা আসলে হয়নি, তখন সেক্ষেত্রে অনেকে ভিসা পাওয়ার পরও নির্দিষ্ট ফ্লাইটে কিন্তু যাচ্ছে না। সেই ক্ষেত্রে বলা চলে যে তাদের জন্য স্পেশাল ফ্লাইটের মাধ্যমে বা এক্সট্রা ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে, তারা আসলে জানি ভবিষ্যতে সামনে যেতে পারে। এবং সব কিছু মিলে যদি বলতে চাই যে সার্বিক ব্যবস্থাপনা তদারকির জন্য সরকার বেশ তৎপর বলে জানিয়েছেন আমাদের যারা হাজিরা রয়েছেন এবং যারা ব্যবস্থা যারা আছেন তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। শুনছিলাম, ধন্যবাদ বিজয়। মে দিবস উপলক্ষে ছাত্র শ্রমিক সংহতি র্যালি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়, যা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে রিকশা চালক, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা তাদের বৈষম্যের কথা তুলে ধরেন। এ সময় গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রতিনিধিরা চা শিল্পের মজুরি বাড়ানো, হরিজন দলিত সম্প্রদায়ের মানুষদের বঞ্চনার কথা জানিয়ে সকল শ্রমিকদের ন্যূনতম সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানান। আর শ্রমিকদের নিয়ে বড় রাজনৈতিক দলগুলোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা না থাকায় সমালোচনাও করেন। এদের দাবির দিকে সুদৃষ্টি দেওয়ার জন্য পেশায় জড়িত আছে, চতুর্শ্রেণী কর্মচারী আছে, তাদের এখন আমাদের একটাই প্রত্যাশা, আমরা আন্দোলনের টাইমে বলছিলাম বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। এখন আমাদের একটাই স্লোগান, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই 8,000-9,000 টাকা ঢাকা শহরে কি করে চলা যায় আর কি। এই মে দিবসে আমি অনুরোধ করতেছি বাংলাদেশ সরকারের কাছে, অন্যান্যদের কাছে এই বিষয়গুলো একটু সুদৃষ্টি দেওয়ার জন্য। পুলিশের সাথে জনগণের বিরোধের গোড়ায় যেতে হবে, রাষ্ট্র এখনো জনগণের হতে পারেনি বলে মন্তব্য করেছেন অধ্যাপক সলিমুল্লাহ খান। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে তিনি যোগ দেন, প্রবন্ধ উপস্থাপন করেছেন। এ সময় তিনি বলেছেন, শুধু বাইরে নয়, পুলিশের অভ্যন্তরেও সমস্যা রয়েছে, আর এ কারণেই সাধারণ মানুষের সাথে এই বাহিনীর বিরোধ কাটেনি। বলেন, আদালতের আদেশের পরও 54 ধারায় গ্রেফতার বন্ধ করা যায়নি, তাই পুলিশের জনপ্রিয়তায় ভাটা পড়েছে। সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি সেটি অ্যাড্রেস না করলে পুলিশের কোনো সংস্কারই কাজে আসবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিউ এইজের সম্পাদক নুরুল কবিরও। বলেছেন, ফৌজদারি অপরাধ দমনে পুলিশের ভূমিকা থাকতে পারে, তবে কোনটা ফৌজদারি অপরাধ সেটাও আগে ঠিক করতে হবে। পুলিশ অফিসার কাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, সেই কুখ্যাত 54 ধারা, এটা সুপ্রিম কোর্টের হাইয়েস্ট ডিসিশন থাকা সত্ত্বেও এটা বাস্তবে প্রয়োগ হয় না।
আমাদের বুকে হাত দিয়ে মনে করতে হবে যে পুলিশ এখন যে একটা অদ্ভুত অবস্থায় আছে, তাদের জনপ্রিয়তায় ভাটা পড়েছে, যেটুকু থাকা উচিত ছিল সে নেই, তার কারণ অনুসন্ধান করার মতো আমাদের উদার চিত্ত থাকা উচিত। সরকারি দপ্তর ও সংস্থাগুলো স্থায়ী কাজের জন্য আউটসোর্সিং ভিত্তিক নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ, বিদ্যমান আইনি বিধান কার্যকর করা সহ 3 দফা দাবিতে রাজধানীর বিজয়নগরের শ্রম ভবনের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের আধুনিক দাসপ্রথার অবসান এবং শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিতে শ্রম ভবনের সামনে বিভিন্ন সরকারি দপ্তরের আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারীরা জড়ো হন। বিনা নোটিসে চাকরি চলে যাওয়া, বেতন আটকে থাকা সহ নানা ভোগান্তির অভিযোগ তাদের। আর সবশেষ শ্রম সংস্কার কমিশনের সুপারিশ আমলে না নিয়ে নতুন প্রস্তাবনা প্রত্যাখ্যান করার কথা বলেছেন পরিষদের নেতারা। অচিরেই দাবি মেনে না হলে সারা দেশে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও জানিয়েছেন তারা। আমাদের শ্রমিকের জন্য অর্থাৎ আউটসোর্সিং ডেইলি বেসিকের জন্য যে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে যে সুপারিশ করেছে, আমরা সেই সুপারিশের দ্রুত বাস্তবায়ন চাই। অন্তর্বর্তীকালীন সরকার এই সুপারিশের দ্রুত বাস্তবায়ন না করে তাহলে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে সারা বাংলাদেশের প্রত্যেকটি দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গার আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনদেরকে নিয়ে আগামীতে দুর্বার আন্দোলন করে তুলে এই শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ আছে সেই সুপারিশ আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। চট্টগ্রামের আনোয়ারা কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল কেইপিজেডে পাহাড় ধসে 2 শিশু নিহত হয়েছে। সকালে বৈরাগ এলাকার ওই পাহাড়ের পাদদেশে শিশুরা ফুটবল খেলতে গেলে 4 শিশুর উপরে পাহাড় ধসে পড়ে, আর ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়, আরও 2 জন আহত হয়। স্থানীয়রা জানান, কেইপিজেড এলাকার দীর্ঘদিন ধরেই পাহাড় কাটার ফলে আগে থেকেই সেটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বুধবার রাতের বৃষ্টিতে পাহাড়ের মাটি আরও নরম হয়ে যায়, যার ফলে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। 3-4 দিন যাবত আমাদের পাহাড়টা কাটাকাটি করতেছে কেপিজেডে। কাটাকাটি করার পরে আজকে ছেলেরা এমনি ঘোরার জন্য গেছিল, অর্ধেক পাহাড় কেটছে আর অর্ধেক কাটে নাই, এমন অবস্থায় ওরা নিচ দিয়ে এমনি হেঁটে যাচ্ছিল। ওই সময় পাহাড়টা ভেঙে পড়ে এই ছেলেদের উপরে। শুরু বল খেলতে এসছি তো, 27 বছর বয়স, তারা আইয়ার এড়ে খেললি দিলে তো ময়না ফাঁকি দেখতে চাই গতর ভিতরে এলে মাগি ফারত ডাকবাই নিয়ে শুরু ডাকবাই নিয়ে জাফাই করিয়ে ওয়াল ভিতরে আছে। আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত এই বিষয়ে খোঁজ খবর রাখছেন। জুবায়েদ, খুবই দুঃখজনক একটি ঘটনা, যে 2 শিশু আহত হয়েছে, চিকিৎসাধীন অবস্থায় আছেন, তারা কেমন আছে জানাবেন। আর একটি বিষয়, যে বাকি যে 2 শিশু নিহত হয়েছে তাদের পরিবারের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? যেই 2 শিশু আহত হয়েছেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়, যেহেতু একেবারে পাহাড় তাদের উপর পড়েছে। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের মরদেহের সুরাতহাল প্রক্রিয়াটা শেষ হয়েছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন আসলে কি কারণে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা যেভাবে বলা হচ্ছে পাহাড় ধস নাকি অন্য কিছু, কারণ তিনি একটা কথা বলেছেন যে এই জায়গায় পাখির ধরার একটা উদ্দেশ্য নিয়ে সেখানে শিশুরা গিয়েছিল, সেই জায়গায় তাদের এরকম কিছু ঘটনা তারা শুনছেন, সেটা কতটুকু সত্য সেটাও তারা যাচাই করতে চান। আর পাশাপাশি যে নিহতের স্বজনরা তারা একেবারে কান্নায় ভেঙে পড়েছেন, তাদের সাথে যখনই কথা হয়েছে তারা যে শোকের মাতম আমরা সেটা দেখেছি। তারা বলছেন যে এই জায়গায় যে অভিযোগটা তারা করছেন যে পাহাড় ধসের কারণে, সেই জায়গা থেকে তারা বলছেন যে বিষয়টা যাচাই করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অন্যদিকে এলাকাবাসীও এই বিষয়টা বলছেন যে পাহাড় কাটা হয়েছে এমন একটা অভিযোগ তারা তুলছেন। তবে আসলেই ঘটনাটা কি এই বিষয়ে বক্তব্য আমরা এখন নেওয়ার জন্য কোরিয়ান ইপিজেড এলাকায় এসেছি, সেখানে তাদের কর্তৃপক্ষের বক্তব্যের পরে আসলে পরিষ্কার একটা ধারণা পাবো এই বিষয়ে আসলে কি হলো, বা পাহাড় কাটার বিষয়ে তাদের বক্তব্য কি, কিংবা এই যে মৃত্যু হলো বা যে নিহতের ঘটনা আহতের ঘটনা সেটাতে তারা কি বলছেন সেটা আমরা জানতে পারবো। তবে এখন পর্যন্ত মরদেহগুলোর কোনো সুরাহা হয়নি, যেহেতু সেগুলো একটা আইনি প্রক্রিয়া আছে, সেগুলোর পরে সেগুলো দাফন জানাজার প্রক্রিয়াগুলো শেষ হবে। তখন আমরা আপনার মাধ্যমে জানিয়ে দেব আপডেট। জুবায়েদ, ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনার জেরে দুদল গ্রামবাসীর সংঘর্ষে থানার ওসি সহ কমপক্ষে 20 জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার চানমণিপাড়া গ্রামে
এই সংঘর্ষ হয়। পুলিশ জানায় হালিমা বেগম নামের এক নারী তার ছেলেকে নিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় মোগলটোলা গ্রামের তহিদুল ইসলামের তাকানোর ভঙ্গি পছন্দ না হওয়ায় তর্কে জড়ান হালিমা। এক পর্যায়ে ছেলে সাইফুল এগিয়ে গেলে তহিদুলের সাথে বাগবিতণ্ডা হয়। তহিদুলের পক্ষের লোকেরা সাইফুলের বাড়িতে হামলা করতে যায়। এ সময় দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ 20 জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ হয়েছে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা। ইলিশ সহ সব ধরনের মাছ ধরতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নেমেছেন জেলেরা। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীতে জাল ফেলেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এতে করে হতাশা নিয়ে তারা তীরে ফিরছেন। এদিকে ইলিশের দেখা না মেলায় মাছের ঘাটগুলো জমে ওঠেনি। আড়ত খুলে বসে থাকলেও ইলিশ কিনতে পারছেন না। জেলেরা বলছেন বুক ভরা আশা নিয়ে নদীতে নামলেও হতাশ হয়ে ফিরছেন তারা। নিষেধাজ্ঞার সময় ধার দেনা করে তাদের চলতে হয়েছে। এখন সেই অর্থ পরিশোধ নিয়েও চিন্তিত। মাছের অভয়াশ্রমের কারণে 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর 190 কিলোমিটার এলাকায় মাছ শিকারে নিষেধাজ্ঞা দেয় সরকার। সকালে বাইরে মনে করেন আমরা খেপ পাইছি, 3 টাকার মাছ পাইছি। আমরা নদী ভিতরে তেল পুড়ছি, এক কান্দে মনে 10 লিটার মতন, মনে 1000 টাকার মতো তেল পুড়ছি। আমরা নদীতে গেছি অভিযানের পরে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ টাকার চালান খাটাইয়া 8 জন মানুষ 6000 টাকার মাছ পাইছি। এতে চার দোয়ানার তেলের দোয়ানে যে 200-300 টাকা করে ভাগে পাই না। 1000-1200 টাকা মাছ পাইছি। তোল পুষি মানে 2500 টাকা, মাছ বেশি 1200 টাকা। স্বাধীনতার 54 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি টাঙ্গাইলের গবরা ও ডুবাইল গ্রামের মূল সড়কে। বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে ভোগান্তিতে হাজারো মানুষ। সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে 1 কিলোমিটার রাস্তা নির্মাণ করেছেন 2 গ্রামের বাসিন্দারা। চলছে রাস্তা তৈরির কাজ, তবে সরকারি কোনো প্রকল্প নয়। সাপ্তাহিক মুষ্টির চাল তুলে তা বিক্রি করে নিজেরাই সড়ক বানানোর কাজ শুরু করেছেন গ্রামের বাসিন্দারা। টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার উপজেলাকে যুক্ত করেছে গবরা ডুবাইল সংযোগ সড়ক। প্রতিদিন এই রাস্তা দিয়েই 2 উপজেলা সদরে চলাফেরা করে হাজারো মানুষ। অথচ সামান্য বৃষ্টিতেই অনুপযোগী হয়ে পড়ে সড়কটি। তাই ভোগান্তি দূর করতে স্থানীয়রাই মাটি ফেলে শুরু করে নির্মাণ কাজ। সামান্য টাকা এলে বর্ষা হলে এই পানি হয়ে যায়। ওখানে প্রতিষ্ঠানেও কোনো বাচ্চারা যাইতে পারে না, আমরা কোনো চলাফেরা করতে পারি না। এই সীমান্তের মধ্যে আমরা অবস্থান করতেছি। এটার মধ্যে কোনো মেম্বার বা চেয়ারম্যান বা কোনো উপ কর্মকর্তা যারা আছে এরা কেউ আমাদের এদিকে সুদৃষ্টি দেয় নাই। এরই মধ্যে 1 কিলোমিটার অংশের কাজ শেষও হয়েছে। তবে চাল বিক্রির টাকা নির্মাণ কাজে শেষ হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বেড়েছে গ্রামবাসীর। বাকি কাজ সম্পন্নের জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। আমাদের এই মুষ্টি ফান্ডের টাকায় থেকে আমরা কিছু কাজ করেছি, তারপরে আমরা কাজ পরিপূর্ণ করতে পারি না। এই রাস্তাটা মেরামত করতেছি, কিন্তু এখন তো টাকা পয়সা কিছুই নাই। পরবর্তী কাজটুকু যদি আমাদের চেয়ারম্যান অথবা মেম্বার যে সরকারি যে লোকগুলো নিয়োগপ্রাপ্ত আছে তাদের সহযোগিতা হয়, তাহলে আমাদের রাস্তাটা যদি পাকা হয় সবচেয়ে ভালো হয়। দুর্ভোগের কথা জানা থাকলেও নিজেদের উদ্যোগে সড়ক নির্মাণের বিষয়টি জানা নেই স্থানীয় প্রশাসনের। তবে ক্যামেরার সামনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এখন পর্যন্ত আমার এই টেনিউরে কেউ এই বিষয়টা আমাকে অবগত করে নাই। তো যে অংশটা মির্জাপুরের সীমানায় করেছে সেই অংশটাতে কিভাবে সরকারিভাবে তাদের সহযোগিতা করা যায় সেটা আমরা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। গবরা ও ডুবাইল গ্রামে বসবাস করেন অন্তত 20,000 মানুষ। জারিন অর্নি, যমুনা নিউজ। কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার 2 দিন আগে থেকেই বৈশারণ উপত্যকায় আশ্রয় নিয়েছিল হামলাকারীরা, এমন দাবি করেছে ভারতের জাতীয় তদন্ত সংস্থা NIA। হামলার পরিকল্পনায় জড়িত একজনকে জিজ্ঞাসাবাদে এই তথ্য উঠে এসেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন সন্ত্রাসীরা 15 এপ্রিল পেহেলগামে পৌঁছে নজরদারি চালায় অন্তত 4টি স্থানে। জায়গাগুলোর মধ্যে বৈশারণ উপত্যকা ছাড়াও ছিল ওরু ভ্যালি, স্থানীয় অ্যামিউজমেন্ট পার্ক এবং বেতাব ভ্যালি। তবে কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে শেষ পর্যন্ত বাকি 3টি স্থানে হামলার চেষ্টা ব্যর্থ হয়। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV এই তথ্য প্রকাশ করেছে। এখন পর্যন্ত হামলায় সহায়তার অভিযোগে প্রায় 20 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে, আর বাকি সবাই গোয়েন্দা নজরদারিতে রয়েছে। গোয়েন্দা সংস্থার দাবি নিষিদ্ধ সংগঠন হুরিয়াত কনফারেন্স এবং জামাতে ইসলামীর সহায়তায় পরিচালিত হয়েছে এই হামলা।
আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না পাকিস্তান, তবে ভারত পরিস্থিতি উস্কে দিলে এর কড়া জবাব দেবে ইসলামাবাদ। কাশ্মীর ইস্যুতে যখন পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশীর উত্তেজনা তুঙ্গে, তখন এই হুঁশিয়ারি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর। এদিকে পেহেলগাম হামলার পর নানা পদক্ষেপ নেয়া ভারত এবার পাকিস্তানের জন্য আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। এদিকে টানা এক সপ্তাহের মতো দুদেশের লাইন অফ কন্ট্রোলে সেনাদের গোলাগুলিও হয়েছে। লাইন অফ কন্ট্রোলে লাগাতার সপ্তম রাত থেমে থেমে গোলাগুলি চলছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। বুধবার রাতে নিয়ন্ত্রণ রেখার কুপওয়ারা, উরি এবং আখনুর সেক্টরের বিভিন্ন এলাকায় চলে পাল্টাপাল্টি গুলিবর্ষণ। এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এই উত্তেজনার আগুনে নিজে থেকে ঘি ঢালতে চায় না পাকিস্তান। নিয়মিত ব্রিফিংয়ে একথা বললেও দেশটির উপপ্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন, নয়াদিল্লি উস্কানিমূলক কিছু করলে বসে থাকবে না ইসলামাবাদ। পাকিস্তান আগ বাড়িয়ে কোনো পদক্ষেপ নেবে না, তবে ভারত উত্তেজনা বাড়ায় এমন কিছু করলে তার কড়া জবাব দেয়া হবে। পেহেলগাম ঘটনার সাথে ইসলামাবাদের কোনো সম্পর্ক নেই। এই ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানাচ্ছি। রাজনৈতিক স্বার্থেই দিল্লি তার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে এলওসিতে দুদেশের যুদ্ধবিমান নিয়ে উত্তেজনার পর পাকিস্তানের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতের আকাশসীমা। আপাতত 6 দিন ভারতের আকাশ দিয়ে উঠতে পারবে না পাকিস্তানের নিবন্ধনকৃত, পরিচালিত অথবা লিজ নেওয়া কোনো এয়ারলাইন্সের ফ্লাইট। এমনিতেই কয়েকদিন ধরে ভারতীয় আকাশসীমা এড়িয়ে চলছে দেশটির বিমানগুলো। গেল সপ্তাহে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 25 পর্যটক সহ প্রাণ হারান 26 জন। এজন্য ইসলামাবাদকে দায়ী করছে নয়াদিল্লি। তবে বরাবরের মতোই এই অভিযোগ অস্বীকার করে আসছে পাকিস্তান। অনিক রহমান, যমুনা নিউজ। পেহেলগামের সন্ত্রাসী হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অতি দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। কাশ্মীর হামলার জবাবে নরেন্দ্র মোদীকে শত্রুদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। খুব দ্রুত সরকারকে সংক্রান্ত প্রস্তুতি শেষ করতে হবে বলেও জানান এই কংগ্রেস নেতা। এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাব দিতে সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন রাহুল গান্ধী। 26 জন মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। এই ভয়াবহ হামলার পেছনে কারা জড়িত তাও স্পষ্ট। অবশ্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর শক্ত জবাব দিতে হবে। সময় নষ্ট করা চলবে না। ভারত পাকিস্তানের যে চলমান উত্তেজনা, তার মাঝেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়েছে পাকিস্তান। এর সাথে পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ISI এর বর্তমান মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিককে মঙ্গলবারে বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পাকিস্তানের মন্ত্রিপরিষদ, এবং ঘোষণার পরে তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ISI এর মহাপরিচালক পদেও তিনি বহাল থাকবেন। আর ভারত পাকিস্তানের মাঝে চলমান উত্তেজনার মাঝে পাকিস্তান প্রশাসনের এমন সিদ্ধান্ত বড় কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা তা এখনো স্পষ্ট নয়। পাকিস্তানের ইতিহাসে এই প্রথম কোনো ব্যক্তিকে একই সাথে নিরাপত্তা সংস্থার 2টি পদে ক্ষমতাসীন রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। গাজায় গেল 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 35 ফিলিস্তিনি নিহত হয়েছে, আরও 109 জন আহত হয়েছে। বুধবার নুসৈরাত শরণার্থী শিবিরে বোমা হামলায় 12 জন প্রাণ হারান। উত্তর জেবালিয়া এবং দক্ষিণে খান ইউনিসেও বোমা হামলা চলে, বহু মানুষ হতাহত। এছাড়া দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তেল আবিব অভিযান চালিয়েছে। গেল 18 মাসে ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা 52,000 ছাড়িয়েছে, আর আহত 1,18,000-এর বেশি ফিলিস্তিনি। এদিকে ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া আগুন পৌঁছে গেছে জেরুজালেম পর্যন্ত। জারি করা হয়েছে জরুরি অবস্থা। লোকালয়ে ছড়িয়ে পড়ার সংখ্যায় অন্তত 10টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বন্ধ হয়ে গেছে জেরুজালেম তেল আবিব প্রধান সড়ক। গাজায় বর্বর আগ্রাসী ইসরায়েল নিজ দেশেই হিমশিম খাচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে। নির্বিচার বোমাবর্ষণে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা ইসরায়েলের মাইলের পর মাইল এলাকা পুড়ছে আগুনের লেলিহান শিখায়। এক সপ্তাহ আগে দেশটির মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানল আরও ভয়াবহ রূপ নিয়েছে। শুষ্ক উত্তপ্ত আবহাওয়ার পাশাপাশি বেড়েই চলেছে বাতাসের তীব্রতা, যা ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতি পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই ব্যাপকতা বাড়ছে দাবানলের। প্রবল দাপটে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ এলাকায়।
2891 একর পাহাড়ি এলাকা ছাড়খাড় করে এগিয়ে চলেছে জেরুজালেমের দিকে। বন্ধ হয়ে গেছে তেল আবিব জেরুজালেম প্রধান সড়ক। 1.5 বছর ধরে গাজায় নিরীহ মানুষের উপর নিধনযজ্ঞ চালালেও এখন আগুনের কাছে যেন অসহায় ইসরায়েল। 1.5 শতাধিক টিম নিয়েও দাবানল নিয়ন্ত্রণে দিশেহারা পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটি সহায়তা চেয়েছে আন্তর্জাতিক মহলের। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন 3টি ফায়ার ফাইটিং প্লেন পাঠাবে ইতালি ও ক্রোয়েশিয়া। সহায়তার অঙ্গীকার করেছে ইউক্রেনও। 150 ফায়ার ফাইটিং টিমের সাথে উত্তর থেকে স্ট্যান্ড বাই গ্রুপকেও আনার সিদ্ধান্ত নিয়েছি। কর্মীরা কাজ করছেন, তবে তীব্র বাতাস বাধা হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রীকে সুপার হারকিউলিস বিমানের ব্যবস্থা করতে বলেছি, সেগুলো যে কোনো আবহাওয়ায় কাজ করতে পারে। ইসরায়েলে মেমোরিয়াল ডের নানা আয়োজন বাতিল করা হয়েছে দাবানলের কারণে। খালি করে ফেলা হয়েছে আশপাশের 10টি লোকালয়। যে কোনো সময় সরে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে আরও বহু বাসিন্দাকে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এই ছিল দুপুরে বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।